ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় সায়েন্স, ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 6 অর্থাৎ লাইফ সায়েন্সটা আমরা পড়ছিলাম। এটা সেকেন্ড ইউনিট টেস্টে আছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। দেখো কি বলেছে। বলছে যে আমরা নেক্সট পড়ার থেকে শুরু করব, পেজ নম্বর 196 থেকে। বলছে এবার এক একটা করে পাতা নাও, স্কেল দিয়ে মেপে দেখো পাতাটা কত লম্বা কত চওড়া, তার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হিসাবে করো, তারপর যা পেলে তা নিচের ছকে লেখো। দেখো এটা নিজে করো, এটা একটা গাছ নিয়ে মেপে দেখবে কিরম কি হবে, এটা লিখবে। এটা আমি আর করে দিলাম না। নেক্সট এবার আমরা কিসে যাব? ফুল। আমাদের কাণ্ড হয়ে গেছে, মূল হয়ে গেছে, এবার ফুলে গেছি। ফুল কি বলছে দেখো। বলছে নিচের ছবিটা ভালো করে দেখো, তোমরা রোজ যে ফুল দেখো তার কয়েকটা নিচে দেওয়া আছে, চিনতে পারো কিনা দেখো তো। এখানে যে ফুলগুলো আছে প্রতিটা ফুল আমরা চিনি, তাই তো? এটা কি ফুল? চোখ বন্ধ করে সবাই বলতে পারবে এটা জবা ফুল। এটা জবা। এটা নীলকণ্ঠ ফুল, বা আমরা বলি যাকে অপরাজিতা ফুল। তো আমরা লিখবো হচ্ছে অপরাজিতা। এটা কি ফুল? এটা কৃষ্ণচূড়া ফুল। অনেকেই দেখেছো কৃষ্ণচূড়া, আগে খুব দেখা যেত, এখন অনেক কম দেখা যায়। কারা কারা কৃষ্ণচূড়া ফুল দেখো বা কাদের বাড়ির কাছে আছে আমাকে কমেন্টস করো। আচ্ছা, এটা কি ফুল? না, ধুতুরা ফুল। হলো তাহলে ক্লিয়ার। এবার কি বলছে দেখো। বলছে এবার তুমি একটা জবা ফুল নিয়ে দেখো কি কি দেখতে পাচ্ছ। জবা ফুল নিয়ে দেখো কি কি দেখতে পাচ্ছি। আচ্ছা, ভালো কথা। বলছে ফুলটি বাইরের থেকে ভেতরের দিকে কতগুলো অংশ নিয়ে তৈরি, ওই অংশগুলো এক একটা স্তবক বলে। বলছে ফুলের বোটার ঠিক ওপরে সবুজ রঙের একটা উল্টানো ঘন্টার মতো অংশ আছে। যখন ছোট কুঁড়ি থাকে তখন পুরো কুঁড়িটাই এইটা দিয়ে বা এটা দিয়ে ঢাকা থাকে। সবুজ ঘন্টাটা আসলে 5টা ছোট ছোট পাতার মতো অংশ জুড়ে তৈরি। সবুজ ঘন্টার মতো এই অংশটা ফুলের বৃত্তি। দেখো ফুলের বৃত্তি কোথায়? এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল, এই যে তুমি দেখতে পাচ্ছ নিচে যখন ফুলটা ছোট থাকে, দেখো এই যে দেখতে পাচ্ছ 5টা পাপড়ির মতো এইটা, যখন ফুলটা ছোট থাকে, এই জায়গাটা ভালো করে দেখো, যখন ফুলটা ছোট থাকে তখন কি থাকে না, এইটা কিন্তু এই পুরো ফুলটা এই বৃত্তিটার মধ্যে কিন্তু ঢোকানো থাকে। ওকে, এটাকে আমরা কি বলে থাকি না, এটাকে আমরা বৃত্তি বলে থাকি। এর মধ্যেই পুরো ফুলটা কুড়ি অবস্থায় ঢোকানো থাকে। জবা ফুলের গাছ মোটামুটি সকলের বাড়িতেই আছে, তোমরা দেখেছো। ওকে, নেক্সট বলেছে আর বৃত্তির প্রত্যেকটা অংশ হলো বৃত্তাংশ। অর্থাৎ এই যে বৃত্তি, এই যে 5টা খাঁচকাটা অংশ আছে, যাকে আমরা কি বলে থাকি না, বৃত্তাংশ বলে থাকি। এই দেখবে 5টা যে খাঁচকাটা আলাদা অংশ থাকে, এটাকে বলা হয় হচ্ছে বৃত্তাংশ। তাহলে বৃত্তির প্রত্যেকটা অংশ হলো বৃত্তাংশ। এগুলো আলাদা থাকতে পারে, আবার জুড়েও থাকতে পারে। বলছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে, আবার জয়েন্টও থাকতে পারে। নেক্সট কি বলছে, বলছে বৃত্তের ভেতর থেকে দেখো 5টা টকটকে লাল রঙের পাতলা কাগজের মতো বেরিয়ে গেছে। কোনটা বলেছে? 5টা টকটকে লাল রঙের কাগজের মতো এইটা। দেখো 5টা আমরা পঞ্চজবাও বলে থাকি না, তো 5টা পাপড়ি বেরিয়ে গেছে। দেখো এগুলো এই যে পাতলা লাল টকটকে, তো বলেছে 5টা লাল রঙের পাতলা কাগজের মতো বেরিয়েছে। এগুলো হলো পাপড়ি। পাপড়ি এগুলোকে বলে, প্রত্যেকেই জানো। নেক্সট আমাদের কি বলেছে, সমস্ত পাপড়ি বা দলগুলো জুড়ে তৈরি হয় দলমণ্ডল। এই সমস্ত পাপড়িগুলো জুড়ে কি তৈরি হচ্ছে না, দলমণ্ডল। এগুলো হচ্ছে, এই পাপড়িগুলো যে হচ্ছে, এগুলো সমস্তগুলো নিয়ে কি হচ্ছে, দল হচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে দলমণ্ডল। ওকে, এই যে সব পাপড়িগুলো নিয়ে যে দল তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে দলমণ্ডল। এই যে এটা হচ্ছে দল, এগুলো সবগুলো নিয়ে কিন্তু। নেক্সট কি বলেছে, বলছে পাপড়িগুলো কখনো কখনো নিজেরা জুড়ে গিয়ে বিভিন্ন আকার নেয়। কুমড়ো ফুলে এগুলো মিলে ঘন্টার মতো
দেখতে লাগে, ঠিক আছে। তো কুমড়ো ফুলের এগুলো যখন সমস্ত কিছু মিলে যায়, আমরা দেখেছি কুমড়ো ফুল যারা, সেটাকে কি লাগে না ঘন্টার মতো দেখতে লাগে। আমরা দেখেছি ঘন্টা কিরকম হয়, স্কুলে অনেকেই ঘন্টা দেখেছো, তো সেরকম দেখতে লাগে, তাই তো কুমড়ো ফুলটা দেখতে কেমন ঘন্টার মতো না? তো সেটাই বলছি। যাই হোক, কোথায় গেল, আবার জবা ফুলে এরা না জুড়েই থাকে, মানে জবা ফুলে এরা কিন্তু জুড়ে যায় না, সব পাপড়িগুলো কিন্তু জুড়ে না। নর্মালি দেখেছো জবা ফুলটা কেমন ছড়ানো টাইপের থাকে না, সুন্দর করে, তো জুড়ে থাকে না। বলছে সাধারণভাবে ফুলের যে নানান রং দেখি তা এই পাপড়িরই হয়। আমরা যে কোনো ফুলের, সাদা হোক, নীল হোক, লাল হোক, যে ফুলের রং দেখছি, এটা কিসের রং দেখি আমরা? আমরা তো পাপড়িরই দেখি, বৃন্তের রং তো সবুজই আমরা দেখি, তাই না? আমরা পাতার রং সবুজই দেখি, ওকে। তো এটা লাল রংটা আমরা, বা সবুজ রংটা, সরি সবুজ বলছি, লাল রংটা বা হলুদ রং বা নীল রং, সমস্ত কিছু রঙগুলো আমরা কিসের দেখি না, পাপড়িরই দেখি, তাই তো? তো পাপড়িরই রং হয়। বলছে এদের সংখ্যা, রং, গন্ধ নানান ফুলের নানান রকম, বিভিন্ন ফুলের গন্ধ, বিভিন্ন ফুলের সংখ্যা নানা রকম। তো গোলাপ ফুলের গন্ধ একরকম, জুঁই ফুলের গন্ধ একরকম, বেল ফুলের গন্ধ একরকম, তাই না? আবার বিভিন্ন ফুলের রংটাও বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই তো? আবার সংখ্যাও বিভিন্ন ধরনের, সব গাছে তো সেম ফুল হয় না, না? আমাদের ধরো টগর ফুল গাছে যতগুলো ফুল হয়, ততগুলো ফুল তো জবা ফুল গাছে হবে না, বা ততগুলো ফুল গোলাপ ফুল গাছে হয় না, বা ডালিয়া গাছে হয় না, তাই না? প্রত্যেকটা ফুলের সংখ্যা তো আলাদা হয় প্রত্যেকের, ওকে। তো সেটাই বলা হচ্ছে, এই রং গন্ধ বিভিন্ন রকম পোকা পাখিদের আকৃষ্ট করে, অবশ্যই, ঠিক আছে। যখনই ফুলের গন্ধের ওপর বেস করেই তো বিভিন্ন পোকা প্রজাপতি ফুলে আসে। বলছে তোমরা দেখো জবা ফুলের ভেতর থেকে একটা কালচে লাল রঙের লম্বা সরু দড়ির মতো অংশ বেরিয়েছে। দেখো কালচে লাল সরু দড়ির মতো অংশ বেরিয়েছে, এটার কথা বলা হচ্ছে, এই যে সরু একটা দড়ির মতো অংশ বেরিয়েছে। বলছে কোথায় গেল, আচ্ছা, তার 5টা ভাগ আছে। কটা ভাগ দেখতে পাচ্ছি আমরা এখানটা? 5টা ভাগ রয়েছে, দেখলেই গুনতে পারবে, দেখো 3টে 2টো 5টা, ওকে। 5টা ভাগ রয়েছে। প্রত্যেকটা অংশের উপরটা পুটকির মতো দেখতে, একদম একটু গোল 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 গোল, প্রত্যেকটার ওপরটা কেমন দেখতে, গোল 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 দেখতে, না? সেটাই বলেছে যে পুটকির মতো দেখতে। ছবি দেখিয়ে পড়া বলে করাচ্ছি, যাতে মুখস্থটা পুরো প্রপার থাকে, কারণ এটা কিন্তু লিখতে দেয় অনেক সময়, তো এটা পুরো ক্লিয়ার থাকবে, আর ছবি দেখেই পড়বে পড়ার সময়। যাই হোক, তা এই 5 মাথাওয়ালা অংশটা একটু নিচে, ওই সরু দড়িটার চারপাশে কিছুটা অংশে অনেকগুলো কিছু লেগে আছে বলে মনে হয়। দেখো সবসময় দেখবে যে এই যে ফুলটা, জবা ফুল নিচ্ছে, এর গায়ে কিছুটা মনে হয়, হাতে নিলাম তো হাতে একটু লেগে গেল, গুঁড়ো 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 মনে হয় না, একটু হালকা ইয়েলো 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 লাগছে, তো সেটার কথাই কিন্তু বলা হচ্ছে, যেটা আমাদের ফুলের মঞ্জুরিটার মধ্যে থাকে, ওকে। আচ্ছা, কোথায় গেল, চারপাশে কিছুটা অংশ অনেকগুলো লেগে থাকে বলে মনে হচ্ছে। এবার ওগুলোর একটাকে খুব সাবধানে নিয়ে দেখো তো কি কি দেখতে পাচ্ছ। একটা সরু সুতোর মতো, তার মাথায় ঠিক বাংলা 5-এর মতো দেখতে থলি, এই থলির মতো অংশটাকে বলা হয় হচ্ছে পরাগধানী। কি বলা হচ্ছে? পরাগধানী, ঠিক আছে। যখন তোমরা দেখবে একটা তোমার, ওর নামটা কি জানো, এই মঞ্জুরিটা নেবে, একদম মাথার কাছটা দেখবে, এই যে এই জায়গাটায় পুরো দেখবে, এই যে মানে একদম ফুটকির মতো রয়েছে না, এখানটায় খুব ভালো করে দেখলে একটা দেখতে পাবে, একদম থলির মতো দেখতে একটা অংশ, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পরাগধানী। দেখো এখানটা বড় করে দেখানো হয়েছে একটা অংশ, এখানটা বলছে পরাগধানী। নেক্সট, আচ্ছা, আর সরু সুতোর মতো অংশটা হলো পুংদণ্ড। সুতোর মতো যে সরু অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সরুর মতো, অর্থাৎ এই যে সরু অংশটুকু দেখছি, এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। বুঝতে পেরেছো? এই থলির মতো অংশটা হচ্ছে কি বললাম না, আমরা বললাম হচ্ছে এটা পরাগধানী, আর এই সরু অংশটা এটা হচ্ছে পুংদণ্ড। দেখতে পাচ্ছ বড় করে এটাকে এঁকে দেখিয়েছে, এটা হচ্ছে পুংদণ্ড। নেক্সট আমাদের কি বলেছে, ওকে,
বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো ওই থলিটার মধ্যে হলুদ রঙের পাউডারের মতো অংশগুলো হচ্ছে পরাগরেণু। দেখো হলুদ রঙের ইয়ের অংশ রয়েছে, এখানটাই থাকে, যেটাকে আমরা বলে থাকি পরাগরেণু। সরু সুতো আর তার মাথায় থাকা পরাগধানীকে একসঙ্গে কি বলা হয় হচ্ছে পুংকেশর। কি বললাম? সরু সুতো আর মাথায় থাকা এই যে তোমার অংশটা রয়েছে এটাকে একসঙ্গে বলা হয় হচ্ছে পুংকেশর। তো পরাগধানী বন্ধ হলে বলেছে সরু সুতো আর তার মাথায় থাকা পরাগধানীকে একসঙ্গে বলা হয় পুংকেশর। বলছে জবা ফুল দেখো অনেকগুলো পুংকেশর একসঙ্গে থাকে, এদেরকে একসঙ্গে পুংকেশর চক্র বলে। অনেকগুলো রয়েছে, দেখো এখানটা ওপরটা কি রয়েছে পরাগধানী, তার নিচে কি রয়েছে না পুংকেশর রয়েছে। এখানটা পরাগধানী, তার নিচে পুংকেশর, সবগুলো অনেকগুলো রয়েছে। তাহলে এটাকে একসঙ্গে কি হচ্ছে পুংকেশর চক্র হচ্ছে না, অনেকগুলো যেহেতু নিয়ে তৈরি, তো বলা হচ্ছে পুংকেশর চক্র। বলছে এবার এটা পুংকেশরের পার্টটা গেল, কিন্তু ওকে এবার হচ্ছে গর্ভাশয়ের পার্টটা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা জবা ফুল। যতটা পড়েছি ততটা আগে একটু বলি। এটা একটা জবা ফুল। জবা ফুলের এটাকে কি বললাম না আমরা বৃন্ত দেখতে পেলাম। এখানে অনেকগুলো পাতলা 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 কাগজের মতো অংশ রয়েছে, যেটাকে আমরা কি বলছি পাপড়ি বলছি। পাপড়ি বিভিন্ন রঙের হয়ে থাকে, অনেকগুলো পাপড়ি একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে কি না দল তৈরি হচ্ছে। একটা সরু সুতোর মতো অংশ উঠে যাচ্ছে, এই অংশটার একদম মাথায় একটা থলির মতো অংশ রয়েছে, যাকে আমরা পরাগধানী বলে থাকি। আর এই যে দণ্ডটা রয়েছে অর্থাৎ পরাগধানীর যে নিচের যে দণ্ডটা, সেটাকে আমরা পুংদণ্ড সাধারণত বলে থাকি। ঠিক আছে, এবার আমরা কি জানলাম না আমরা জানলাম অনেকগুলো পুংকেশর পুংদণ্ড একসঙ্গে নিয়ে তৈরি হয় কি না পুংকেশর অনেকগুলো পুংকেশর একসঙ্গে নিয়ে তৈরি হয় কি না পুংকেশর চক্র। ওকে, পুংকেশরটা কি না পুংকেশর হচ্ছে সরু সুতোর মতো বা সরু সুতো আর তার মাথায় থাকা পরাগধানীকে একসঙ্গে বলা হয় হচ্ছে পুংকেশর। অর্থাৎ এটা যে পরাগধানী আর এটা যে পরাগদণ্ড, এই দুটোকে একসঙ্গে মানে এটাকে টোটালটাকে ওকে দুটোকে একসঙ্গে বলা হচ্ছে পুংকেশর। আর এই পুরোটাকে বলা হচ্ছে পুংকেশর। অনেকগুলো পুংকেশর নিয়ে তৈরি হচ্ছে পুংকেশর চক্র। ঠিক আছে, আর সরু সুতের মতো যে দণ্ডটা সেটা হচ্ছে পুংদণ্ড, এই দণ্ডটাকে বলা হচ্ছে পুংদণ্ড। মনে থাকবে তাহলে। নেক্সট পরেরটা দেখো। এবার নেক্সট কি বলেছে, এবার খুব ধীরে ধীরে ওই সরু লাল দড়িটার ওপরের ওপরের 5 মাথাওয়ালা অংশটা থেকে নিচের দিকে বাইরে লাল পাতলা অংশটা ছড়িয়ে ফেলো। ওকে, বলছে যে এই যে অংশটা আছে এখান থেকে কি বলেছে যে লাল পাতলা যে অংশটা আছে এটাকে ছাড়িয়ে ফেলতে বলছে। ওকে, ছাড়িয়ে ফেলো, ভেতরে একটা সাদা অংশের মতো দেখতে পাবে। যখন দেখবে এটা রয়েছে না, এটাকে হালকা করে পাতলা করে ছাড়ালে দেখবে ভেতরে একটা সাদা অংশ রয়েছে। সেটার কথা বলছে। তাহলে বলেছে যে এবার খুব ধীরে ধীরে সরু লাল দড়িটার উপরের 5 মাথাওয়ালা অংশটার থেকে নিচের দিকে বাইরের লাল পাতলা অংশটা ছাড়িয়ে ফেলো। ভেতরে একটা সাদা অংশ দেখতে পাবে। এবার খুব মন দিয়ে দেখো, সাদা অংশটার ভেতরে একটা সরু সুতোর মতো অংশ রয়েছে। সাদা যে অংশটা তার ভেতরেও একটা সরু সুতোর মতো একটা অংশ থাকে। জবা ফুল একটা সঙ্গে নিয়ে বসবে, পড়তে আরো সুবিধা হবে। ওকে, সুতোর মতো অংশ আছে। এই সুতোর মাথায় সেই 5টা মাথা আর একেবারে নিচে খুব ছোট্ট একটা ডিমের মতো আকারের একটা অংশ রয়েছে। ওই ছোট্ট ডিমের আকারের অংশটা হলো গর্ভাশয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই ধরো একখানা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ছাড়ালে দেখতে পাবো কি একটা সাদা সরু সুতোর মতো একটা অংশ রয়েছে। এই যে অংশটা একদম নিচের যে পার্টটা রয়েছে এটাকে আমরা কি বলে থাকি না গর্ভাশয়। এটা দেখতে কি না একটা ছোট্ট একটা ডিমের মতো, একটা গোল মতো দেখতে। ওকে, এটা এখানটা রয়েছে, দেখো ছোট্ট ডিমের মতো সাদা অংশ দেখতে পাচ্ছ, একটা গোল মতো অংশ, এটাকে বলা হয় হচ্ছে গর্ভাশয়। এর মাথার থেকে সরু সুতোর মতো লম্বা অংশ বেরিয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। এই যে দেখতে পাচ্ছ একটা লম্বা অংশ বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি না গর্ভদণ্ড বলা হচ্ছে। ঠিক আছে, বা গর্ভদাঁটিও বলে।
নেক্সট কি বলেছে, এর মাথায় যে 5টা পুটকির মতো অংশ রয়েছে এগুলো হচ্ছে গর্ভমুণ্ড। এই যে 5টা পুটকির মতো যে অংশ রয়েছে এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে পুটকির যে এখানে ছিল একটা গর্ভথলি পড়েছিলাম, ঠিক আছে, গর্ভথলি বলছি সরি, আমরা পরাগ থলির মতো যে অংশটা, এই গর্ভমুণ্ডের নিচে যে থলির মতো অংশটা ছিল, যে একটা ফুলের রেণুর কত কিছু দেখো দেখতে পাচ্ছি আমরা, একটা জবা ফুলের কত কিছু ছোট্ট অংশের মধ্যে কত কিছু, এই যে গোল অংশটা যেটা একদম মাথার কাছে রয়েছে এটা হচ্ছে গর্ভমুণ্ড, তার নিচেই দেখছো থলির মতো রয়েছে। কথাটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে গর্ভমুণ্ড। ওকে, বোঝা গেল? তাহলে বোঝা গেল হলো। তাহলে গর্ভাশয়টাকে ফাটিয়ে দেখো, অনেক ছোট ছোট দানার মতো অংশ দেখতে পাবে। বলছে গর্ভাশয়টাকে যদি ফাটাও, এখানটা যদি ফাটাও, অনেক দানার মতো অংশ দেখতে পাবে। এগুলো হচ্ছে ডিম্বক। এই দানার মতো অংশকে বলা হচ্ছে, এটা ফাটালে পাওয়া যাবে, ওটাকে বলা হয় হচ্ছে কি না ডিম্বক বলা হয়ে থাকে। ওকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এদের একসঙ্গে বলা হয় গর্ভকেশর। এই তিনটেকে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড একসঙ্গে বলা হয় হচ্ছে গর্ভকেশর। এই যে ওপরেরটাকেই বলা হচ্ছে গর্ভকেশর, আর এই পুরোটাকে বলা হচ্ছে কি গর্ভকেশর চক্র, ঠিক আছে, গর্ভকেশর বলছে। আর ফুলের সবটাকে গর্ভকেশরকে একসঙ্গে বলে গর্ভকেশর চক্র, ঠিক আছে। বিভিন্ন ফুল নিয়ে যদি দেখো, যেমন মটর, বক, অপরাজিতা, কুমড়ো, জবা কিংবা ধুতুরা, তবে দেখতে পাবে সব ফুলের পুংকেশর বা গর্ভকেশর সংখ্যা বা আকার এক নয়। প্রত্যেকটা ফুলের যে পুংকেশর বা গর্ভকেশর প্রত্যেকটা আলাদা। তুমি ধুতরা ফুলের যেরকম দেখতে পাও, জবা ফুলের কি সেম টু সেম হয়? হয় না, না? তো প্রত্যেকটা কিন্তু এক নয়, সংখ্যা আলাদা রঙের। বলছে পরাগধানীর মধ্যে যে পরাগ থাকে তা গর্ভমুণ্ডে পড়ে, তারপর ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে গর্ভাশয়ের ফলে ও ডিম্বকে বীজে পরিণত হয়, ঠিক আছে। তাহলে কি বললো, যে পরাগধানীর মধ্যে যে পরাগ থাকে, অর্থাৎ পরাগধানী যেটা আমরা পড়লাম, এর মধ্যে যে পরাগটা রয়েছে সেই পরাগটা কি হচ্ছে না গর্ভমুণ্ডে পড়ছে। কোথায় পড়ছে? না গর্ভমুণ্ড, অর্থাৎ এখানটায় পড়ছে, ঠিক আছে, গর্ভমুণ্ডে পড়ছে। আর সেই গর্ভমুণ্ড থেকে একসঙ্গে, অর্থাৎ আমরা বলতে পারলাম যে এরপর ডিম্বকের সঙ্গে সেটা মিলিত হচ্ছে। অর্থাৎ ডিম্বক কোথায় ছিল না এর ভেতরে ছিল, তো এই ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে সেটা কি করছে না একটা ফল এবং বীজে পরিণত হচ্ছে। তাহলে বুঝতে পারলাম পরাগধানীর মধ্যে যে পরাগ আছে সেটা গর্ভমুণ্ডে পড়ছে, তারপর ডিম্বকের সঙ্গে মিলিত হচ্ছে, ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে ডিম্বাশয় কি হচ্ছে না ফলে পরিণত হচ্ছে, আর ডিম্বক কি হচ্ছে না বীজে পরিণত হচ্ছে। ওকে, মনে থাকবে। দেখো গর্ভাশয়টা কিন্তু খুব ছোট ছোট অংশ, এই জন্য আলাদা করে পড়লাম। এটা কিন্তু খুব বোঝার ব্যাপার আছে। আমরা কি গর্ভাশয়টা পেলাম এতটা আমরা বুঝে নিয়েছিলাম, অর্থাৎ পুংকেশর পর্যন্ত ক্লিয়ার হয়েছিল। আমরা গর্ভাশয়টা কি পেলাম না, আমরা গর্ভাশয়টা পেলাম যে সুতোর মতো, সুতোটার মাথা যেটা আছে, সুতোটার মাথায় 5টা মাথা, আর একেবারে নিচে খুব ছোট্ট একটা অংশ, ডিমের আকারে অংশ থাকে। ওই ছোট্ট ডিমের আকারে অংশটাকে বলা হচ্ছে কি না গর্ভাশয়। অর্থাৎ এই যে সুতোটা রয়েছে তার ডিমের মতো অংশটা গর্ভাশয়। আমি প্রথম থেকে বলছি যে আমরা যে সুতোটা পাচ্ছি, এই যে ধরো লাল সুতোটা আমরা পাচ্ছি দড়ির মতো ওপরে 5 মাথাওয়ালা, ওটাকে নিচের দিকে যদি ছাড়াই আস্তে করে ছাড়ালে আমরা সাদা অংশ দেখতে পাবো। এবার আমরা যদি ভালো করে দেখি, ওই সাদা অংশটার ভেতরে আমরা কি দেখব না সরু সাদা সুতোর মতো অংশ আছে। ওই সাদা সুতোর মতো যে মানে 5টা মাথা আর তার নিচে ছোট্ট একটা ডিমের মতো অংশ আমরা দেখতে পাই। তাহলে এই যে অংশটা সেটাকে বলা হয় ডিম্বাশয় বলা হয়, ডিমের মতো যেহেতু রয়েছে। এর ভেতরে আবার ডিম্বক থাকে, ঠিক আছে। আর এই যে সরু অংশটা সেটাকে গর্ভদণ্ড বলা হয়। আর সবার ওপরে থেকে কি থাকে না গর্ভমুণ্ড থাকে,
ঠিক আছে, অর্থাৎ এই যে 5টা ফুটকির মতো অংশ রয়েছে সেগুলোই হচ্ছে, অর্থাৎ কি না পরাগধানীর ওপরে যে 5টা ফুটকির মতো অংশ থাকে সেটাকে আমরা কি বলে থাকি না গর্ভমুণ্ড বলে থাকি। গর্ভাশয়টা ফাটিয়ে দেখলে আমরা এর মধ্যে যে দানা দানা পাই সেটা ডিম্বক বলেই দিলাম। তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড একসঙ্গে আমরা কি বলে থাকি, এই টোটালি একসঙ্গে বলি না গর্ভকেশর আমরা বলে থাকি। ওকে, এবার ফুলের মানে গর্ভকেশরকে আমরা যখন অনেকগুলো গর্ভকেশর থাকে সেটাকে আমরা একসঙ্গে কি বলি না গর্ভকেশর চক্র আমরা বলে থাকি। মনে থাকবে। এবার পরাগধানীর মধ্যে যে পরাগ থাকে তা গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, আর ডিম্বকের সঙ্গে সেটা মিলিত হয়ে ডিম্বক কি হচ্ছে না ফলে, আর ডিম্বাশয় কি হচ্ছে ফলে, আর ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে। ওকে, এইভাবে আমরা এটা বুঝলাম। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার, খুব ভালো করে জবা ফুলের এটা কিন্তু পড়বে, এটা পরীক্ষায় লিখতে দেয় কিন্তু। তাহলে আমায় যদি বলে যে জবা ফুলের গঠন আর কাজটা লেখো, পুরোটা আমাদের এটা কিন্তু তখন লিখতে হবে। ওকে, এবার কি বলেছে দেখো, বলেছে কোনগুলি গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে। গাছের বংশবৃদ্ধিতে কোনগুলি সরাসরি অংশগ্রহণ করে? দেখো গাছের বংশবৃদ্ধিতে না সরাসরি অংশগ্রহণ করে কে না পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। তো আমরা লিখবো হচ্ছে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। ঠিক আছে, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র লিখলাম। বলেছে কোনগুলি অন্যান্য স্তবকগুলোর কাছে সাহায্য করে। বৃত্তি আর দলমণ্ডল, এটা আমরা করব। তাহলে আমরা লিখব হচ্ছে বৃত্তি আর দলমণ্ডল। ঠিক আছে, কোনগুলি অন্যান্য স্তবকগুলোর কাজে সাহায্য করে, তাহলে আমরা লিখবো হচ্ছে বৃত্তি আর দলমণ্ডল। নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে ওপরের বিভিন্ন ফুল ও ফলের অংশের ছবি দেওয়া আছে, ফুলগুলো জোগাড় করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলেছে কোন ফুলের বৃত্তি বা দলমণ্ডলের অংশগুলোর আকৃতি বা গঠন সমান, আচ্ছা সমান মেপে দেখতে বলেছে। ঠিক আছে, কোন ফুলের বৃত্তির অংশ সমান হবে? দেখো সাধারণত আমরা জবা ফুল দেখতে পারি, তারপরে নয়নতারা, এগুলো দেখতে পারি। এগুলোর কিন্তু দলমণ্ডলের যে অংশ, আকৃতি, গঠন এগুলো সব সমান হয়। কি কি বললাম আমি? জবা হতে পারে, তারপরে ধুতুরা হতে পারে। তাহলে এখানটা আমরা কি লিখতে পারবো না, আমরা এখানটা লিখতে পারবো হচ্ছে জবা ফুল লিখতে পারবো আর ধুতরা ফুল লিখতে পারবো। তাহলে আমরা জবা ফুল লিখি এই জায়গাটা আর ধুতুরা। নেক্সট বলেছে কোন ফুলের বৃত্তি বা দলমণ্ডলের অংশগুলো পরস্পর সমান নয়। সমান নয় আমরা মটর লিখতে পারি, মটর লিখবো আর অপরাজিতা লিখবো। নেক্সট বলেছে কোন কোন ফুলে 4টি স্তবকী উপস্থিত আছে। 4টে স্তবকী উপস্থিত আছে না, দেখো ধুতরা ফুলে আছে, জবা ফুলে আছে, অপরাজিতায় আছে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে কোন কোন ফুলে একটি বা একাধিক স্তবক অনুপস্থিত। অনুপস্থিত শিউলি ফুল হবে, শিউলি ফুল হতে পারে, কুমড়ো ফুল হতে পারে, কুমড়ো। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে কোন ফুলে কোনো কোনো স্তবক অনুপস্থিত, একটি বা একাধিক স্তবক। কোন ফুলে কোনো কোনো স্তবক অনুপস্থিত, কোনো কোনো স্তবক অনুপস্থিত আমরা এটাও যেমন এটা এভাবে লিখতে পারি যে কুমড়ো ফুলে স্ত্রী স্তবক অনুপস্থিত থাকে। আচ্ছা কোনো কোনো না, এটা কোন কোন অ্যাকচুয়ালি ব্যাপারটা, কুমড়ো ফুলে স্ত্রী স্তবক
অনুপস্থিত। আর আমরা রজনীগন্ধাতে যেটা হচ্ছে বৃত্তি, সেটা হচ্ছে কি হয়, দলযুক্ত আর আলাদাভাবে অনুপস্থিত। ঠিক আছে, একটাই লিখে দিলাম হবে। কোন ফুলে বলেছে তো একটা করলাম হবে। তাহলে কুমড়ো ফুলের স্ত্রীস্তবক অনুপস্থিত করে দিলাম। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ফুল সম্পর্কে এসো আমরা আরো কিছু বিষয় জানার চেষ্টা করি। আচ্ছা, এবার কি জানবো দেখি একটু। বলছে পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ি রঙিন হয় কেন? পাতার রং সবুজ, ফুলের পাপড়ি দেখো রঙিন হয়। পরাগ মিলন যখন হয় তার জন্য কি হয় না, বিভিন্ন যে ছোট ছোট কীটগুলো হয়, ইনসেক্ট বলতে চাইছি আমি, যেমন প্রজাপতি হতে পারে, ভোমরা হতে পারে, প্রত্যেককে বলছি। তো এই যে ফুলের রংটা যখন রঙিন হয়, সেটা এই সব পরাগ যোগের যে এইসব প্রাণীরা যে বাহক হয়, এদেরকে আকৃষ্ট করে এই ফুলের রঙিন রংটা। তো সেই জন্যেই হয়ে থাকে। তো লিখবো কিভাবে? আমরা লেখার সময় ঠিক এইভাবে লিখতে পারি যে ফুলের পাপড়ি রঙিন হওয়ায় পরাগ মিলনের সুবিধা হয়। রঙিন পাপড়ি খুব সহজেই পরাগযোগের যে বাহক প্রাণীরা হয়, যেমন প্রজাপতি, ভোমরা, এদেরকে আকৃষ্ট করে। বাস এতটুকুই লিখবো আমরা। নেক্সট পরেরটা কি বলেছে, বলেছে একই ফুলের পাপড়ির রং কি বদলাতে পারে? একই ফুলের পাপড়ির রং কি বদলাতে পারে? দেখো, একই ফুলের পাপড়ির রং বদলাতে পারে। দিনের শুরুতে বা সকালের দিকে ভোরবেলায় পাপড়ির রং কি হয় না, ঘন হয় অনেকটা। আবার যখন তুমি প্রচণ্ড রোদ হয়ে যায় দুপুরের দিকটা, তখন কিন্তু রংটা অন্যরকম হয়ে যায়। ওকে, যখন দেখবে দুধে আলতা ফুল বলো, বা ধরো একটু সাদা জবা দেখো, দেখবে একটু পরের দিকে রংটা, বা তুমি সবচেয়ে ভালো দেখবে স্থলপদ্ম যদি কেউ দেখে থাকো, দেখবে সকালের দিকে রংটা একটু সাদা হয়, যখন বেলা বাড়ে ওই রংটা কিন্তু পিঙ্ক হয়ে যায়। তো সেটাই। নেক্সট কি বলেছে দেখো, বলছে কোন ফুলের পাপড়ির রং কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও বেগুনি বা কোথাও নীল হয় কেন? বলছে কোন ফুলের পাপড়ির রং কোথাও লাল, কোথাও হলুদ, এইসব হয় বা কেন? ঠিক আছে, দেখো আমরা এভাবে বলতে পারি যে ফুলের পাপড়ি নানা রকম কি থাকে না, ক্রোমাটোফোরা থাকে। ওকে, ফুলের পাপড়িতে কি থাকে, নানা রকমের ক্রোমাটোফোরা থাকে। এই ক্রোমাটোফোরার উপস্থিতির জন্য কোথায় কি হয় না, লাল হয়, কোথাও হলুদ হয়, কোথাও বেগুনি রঙের হয়ে থাকে। যেমন জবা ফুল হতে পারে, গোলাপ ফুল হতে পারে, এই সব জিনিস হতে পারে। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কি বললাম, যে ফুলের পাপড়ির নানা রকম ক্রোমাটোফোরা উপস্থিতির জন্য কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও বেগুনি রঙের হয়ে থাকে। নেক্সট বলেছে ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয়? আচ্ছা, ফুলের পাপড়িতে গন্ধ থাকলে পরাগযোগ সাহায্য হয় গাছের জন্য, সেটা সুবিধাজনক, তাই তো? নেক্সট বলেছে রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে? রাতে বা দিনে? আচ্ছা, রাতে ফোটে তো আলাদা আলাদা ফুল, দিনে ফোটে আলাদা আলাদা। যেমন রাতে ফোটে বেল ফুল, গন্ধরাজ ফুল, শিউলি ফুল, ঠিক আছে, এইসব ফুল, জুঁই ফুল, এইসব ফুল, রজনীগন্ধা, এগুলো রাত্রে ফোটে। আর দিনে ফোটে হচ্ছে আমরা পদ্ম ফুল জানি, তারপরে জবা ফুল জানি আমরা, সূর্যমুখী ফুল, এগুলো হচ্ছে দিনে ফোটে। নেক্সট বলেছে কোনো ফুলের পরাগ কি কোনো প্রাণীর খাদ্য হিসাবে খাদ্য গ্রহণ করে? কোনো ফুলের পরাগ, দেখো, কোনো ফুলের পরাগ কি কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে? হ্যাঁ, করে। দেখো, আমরা এভাবেই বলতে পারি যে কিছু ধরনের প্রজাপতি, তারপরে মৌমাছি, বোলতা, লেডি বাগ যেটা হয় সেটা, বা মথ, এই প্রাণীরা ফুলের পরাগরেণু কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, ফুলের পরাগ মানব দেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে? পরাগরেণু মানব দেহে প্রবেশ করলে আমাদের অ্যালার্জি হতে পারে, হাঁপানি হতে পারে, এইসব হতে পারে। নেক্সট বলেছে যে ফুলের পাপড়ির রঙকে মানুষ কি কি কাজে ব্যবহার করে? ফুলের পাপড়ির রং অনেক কাজে ব্যবহৃত হয়। দেখো, ফুলের পাপড়ির রং কিন্তু প্রাকৃতিক, আমরা বলতে পারি ডাই, ঠিক আছে।
তারপরে ধরো হার্বাল যে আবিরগুলো হয়, ওকে, প্রাকৃতিক আবির, এগুলোর কাজে কিন্তু আবার প্রাকৃতিক রং, জবা ফুলেরটাও প্রাকৃতিক রং হিসাবেও ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিক ডাই, আবির এগুলোর কাজে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট যেমন হার্বাল আবির যেগুলো হয় সেগুলো কিন্তু ফুলের এই পাপড়ি থেকেই হয়ে থাকে। নেক্সট, সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কি? আচ্ছা দেখো, সূর্যের আলোর হ্রাস বৃদ্ধির ওপর কিন্তু ফুলের ফোটাটা নির্ভর করে। কি লিখতে পারি তাহলে, সূর্যের আলোর হ্রাস বৃদ্ধির ওপর ফুল ফোটা নির্ভর করে। নেক্সট, ফুলের কোন অংশটির থেকে ফল তৈরি হয়? ফুলের যে ডিম্বাশয়, তো আমরা লিখব ফুলের যে নিষিক্ত ডিম্বাশয় বা গর্ভাশয় থেকে ফল তৈরি হয়। তাহলে ফুলের নিষিক্ত ডিম্বাশয় বা গর্ভাশয় থেকে ফল তৈরি হয়। এইভাবে আমরা আনসারগুলো এটা করে নিলাম। তাহলে এখন আমি ভিডিওটা ক্লোজ করছি, একটু পরে নেক্সট ভিডিও তোমাদের থাকবে। আজকেই ভিডিওটা লাইক শেয়ার করো।